নমস্কার। আমাদের শ্রীরামপুর বেতার বাণীর মিডিয়া নেটওয়ার্কে আমাদের যে এসব গল্প বলি সেকশন আছে, তাতে অনুগল্পের আসরে আমরা প্রতি মাসেই একজনকে সেরা সেরা নির্বাচিত করি। অসংখ্য আমরা গল্প পাই, তার থেকে সেরা সেরা নির্বাচিত হওয়া নিশ্চয়ই অত্যন্ত কৃতিত্বের বিষয়। তো আমরা এই গত এপ্রিল 2025-এ যেখানে আমরা বিষয় দিয়েছিলাম চোখের ভাষা, সেই বিষয় নিয়ে হাড় শিরোনামে গল্প লিখেছিলেন বৈশাখী মুখার্জি। উনি থাকেন, অবশেষে ওনার বাড়ির নাম, থাকেন 2 শিবতলা লেন, হাওড়া। তো তিনি আজকে আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে ধন্যবাদ দিচ্ছি তার জন্য বৈশাখী দেবী। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি অত দূর থেকে এখানে এসেছেন। আমি আপনার সঙ্গে একটু আলাপচারিতা আমরা করব, এটি আমাদের এখানকার নিয়ম। আমি অনিলেশ গোস্বামী, বেতার বাণীর তরফ থেকে আপনার সাথে একটু আলাপচারিতা করব। তা আমার প্রথমেই যেটা জানতে ইচ্ছে করে, এটা খুব স্বাভাবিক, আপনার প্রথম খবরটা পাওয়ার পর আপনার কিরকম প্রতিক্রিয়া হলো? অবশ্যই তো খুব ভালো লেগেছিল। তবে এখন যে বয়সে এসে পৌঁছেছি, সেই বয়সে হয়তো উচ্ছ্বাস আনন্দের বহিঃপ্রকাশটা সেইভাবে করা যায় না। আর বিশেষ করে বাড়িতে যখন অবাধ্য বয়স্ক সন্তানরা থাকে, মানে আমি আমার মা বাবার কথা বলছি, তখন উচ্ছ্বাসগুলোকে একটু চেপে রাখতে হয়। কেননা প্রতি মুহূর্তেই একটা ভয় বা ভাবনা কাজ করে যে কতদিন তাদের সুস্থ রাখতে পারবো। তবুও তাদের উৎসাহেই বা তাদের উদ্দীপনাতেই এত দূর অব্দি আসা, তাই তাদের আগে খবরটা জানিয়েছিলাম। না, সে তো নিশ্চয়ই জানাবেন। আপনার বাড়িতে আপনার বাবা মা আপনাকে নিশ্চয়ই উৎসাহ দিয়ে গেছেন। এই লেখালেখির ব্যাপারে আপনি উৎসাহ পেয়েছেন সবার কাছ থেকে। আপনার বাড়ির পরিবেশ আপনাকে সাহায্য করেছে, তো সেইভাবেই আপনি লিখতে শুরু করেছেন। কতদিন ধরে আপনি লিখছেন? আমার লেখাটা ওইভাবে যে নিজের জন্য কিছু লিখবো এরকম ভাবে হয়নি শুরু, মানে প্রয়োজনের জন্য আয়োজন যেটা বলে সেটা। হয়তো কেউ বলবেন যে একটা বিয়ের কার্ড লিখতে হবে, লিখে দাও, এই লিখে দেওয়া চট করে। কিংবা কেউ রক্তদান শিবিরে রক্ত দেওয়ার পর বক্তৃতা দেবে, কি বলবে সেটা লিখে দেওয়া, সেইরকম করতে করতে। তবে অনেক ছোটবেলায় মায়ের উৎসাহে প্রথম লেখা শুরু করেছিলাম ওই পাড়ার যে দুর্গাপুজোর দেওয়ার পত্রিকা, সেখানে। তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে, এই সমস্ত ভাবে দেওয়ার। আপনি তো পেশায় শিক্ষিকা। হ্যাঁ। আপনি কোথায়, কোন স্কুলে আছেন? আমার প্রথম পোস্টিং হয়েছিল পাথর প্রতিমা, সুন্দরবন। ও বাবা! সেখানে দীর্ঘদিন, অনেক সেখানে দীর্ঘদিন কাটিয়ে ওখানে থাকতেন তখন? হ্যাঁ। ওতে যাওয়া আসা সম্ভব না? একদমই সম্ভব না। বড় ছুটিগুলোতে বাড়ি আসতাম। পাথর প্রতিমা কি ডায়মন্ড হারবার থেকে যেতে হয়? হ্যাঁ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ হয়ে। এখন নিশ্চয়ই যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়েছে আগের তুলনায়। তা আপনি এখন কোন স্কুলে আছেন? হাওড়াতে? হাওড়ায়, হ্যাঁ। বোটানিক গার্ডেন, চিত্তরঞ্জন আদর্শ বাড়ির কাছে হয়ে গেছে? হ্যাঁ, কিছুটা কাছে। আচ্ছা আচ্ছা। আপনার মানে বিষয় কি? আমার বিষয় বাংলা। বাংলা? আপনি বাংলা নিয়েই বরাবর পড়াশোনা করেছেন? সে তো আপনার লেখার ঝোঁক থেকে বোঝা যায়। আর তো আপনি এই যে মানে লেখালেখি শুরু করলেন, আপনি মূলত কোন জিনিস লিখতে ভালো? আমি ফরমাইশে লেখার কথা বলছি না, যে কেউ একটা কোথাও বক্তৃতা দেবে আপনাকে বলে একটা লিখে দিতে, সেটা বলছি না। একটু ক্রিয়েটিভ রাইটিং যেগুলো আর কি, ধরুন কবিতা বলুন, গল্প বলুন, বা কোনো প্রবন্ধ, তার মধ্যে আপনার কোনটা আপনাকে টানে বেশি? এই নিবন্ধ বা প্রবন্ধ, এই দিকটাই লিখতে চেষ্টা করি। হ্যাঁ। তো আপনার বাংলা সাহিত্যের মধ্যে আপনার বিশেষ করে কোন জিনিসটা আপনার ভালো লাগে? সাহিত্যের কোন দিকটা? অনেকগুলো তার ভাগ আছে তো। আমার এমএ ক্লাসে স্পেশাল পেপার ছিল মধ্যযুগ। মধ্যযুগের ওই দিকটাই আমার বেশি ভালো লাগতো বলে নিয়েছিলাম। কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু হয় না। এই পরবর্তীকালে আমি আবার ওপেন ইউনিভার্সিটি থেকে আবার একটা এমএ করেছি।
এবং সেখানে আমি বিশেষ সাহিত্য, বিশেষ পত্র হিসাবে রবীন্দ্র সাহিত্যই নিয়েছি। রবীন্দ্র সাহিত্য, হ্যাঁ, রবীন্দ্র সাহিত্যের নাটক আমার ভালো। বাহ, খুব ভালো। রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের নাটক নিয়ে ইদানিং চারিদিকে খুব চর্চা হচ্ছে, আবার নতুন করে রক্তকরবী নিয়ে কত অসংখ্য লেখা বেরোচ্ছে রিসেন্ট, আমি দেখছি। রক্তকরবী তো মানে রূপক অর্থে তো নাটকটা রয়েছে। আজকাল বহু নাটক এরকম হচ্ছে, বহু লেখার মধ্যেও আজকাল রূপক এসে যাচ্ছে। আজকাল কবিতার মধ্যেও ইঙ্গিত ধর্মী বেশি এসে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেক কিছুই। আগেকার মতন সরাসরি বলে দেওয়া আজকাল আর থাকছে না। তা আপনি যখন সাহিত্যের মানুষ, তা আপনি তো লেখালেখি করে যাচ্ছেন, খুবই ভালো লাগছে। আমরাও আপনাকে আমাদের স্টুডিওয়ে পেয়ে কৃতজ্ঞ বোধ করছি এবং সমৃদ্ধ হচ্ছে আপনার সঙ্গে কথাবার্তা বলে। আমরা তাই করি, আমাদের এখানে এই নিয়মটা, এটা আমরা চালু করেছি আজ অনেক দিন হলো। প্রতি মাসে সেরাকে আমরা এখানে আহ্বান করি, তার সাথে আমরা একটু গল্প করি, একটু আলাপচারিতা চলে। তার কোন আপনার ধরুন একদম সরাসরি আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার আমাদের অনুষ্ঠানটা সম্পর্কে আপনার মত কি? কোনো প্রস্তাব আছে কিনা আর একটু ভালো করার কোনো জন্যে? আমরা যে বিষয়গুলো দিই সেই সম্পর্কে আপনার যদি কোনো মত থাকে বলুন। না, আমার তো মনে হয় অত্যন্ত সুপ্রযুক্ত প্রত্যেকটা মাসের যে বিষয়গুলো দেওয়া হচ্ছে। আমি মার্চ মাস থেকে আপনাদের এই এসব গল্প বলির সঙ্গে যুক্ত হয়েছি। এই মাসে? মার্চ মাস, হ্যাঁ। মানে আপনি এই 2 মাস 3 মাস আগে? হ্যাঁ। আচ্ছা। তো তারপর থেকে যে বিষয়গুলো দেখছি আমার তো খুবই ভালো লাগছে এবং সুপ্রযুক্ত বলেই মনে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে দেখবেন আমরা একটা মানে কিছু ক্লু দিয়ে দেওয়া ইচ্ছে করি দিয়ে দিই, একটু ধরিয়ে দিই আমরা হঠাৎ কেন ওইটা দিলাম। এখন ধরুন আমাদের এখানে আমাদের স্টুডিওর মধ্যে আমরা এই সাহিত্য সংস্কৃতি চর্চাটা নানা রকমভাবে বেড়েছে, আগেও ছিল, আজকাল আরও সাড়া পাচ্ছি আমরা মানুষের কাছ থেকে। এবং এখানে যারা গান সঙ্গীত শিল্পী যারা আছেন বা যারা অন্যান্য শ্রুতি নাটক বা এখানে তার শুটিং নেওয়া হয়, শুটিংয়ের পরে তার মানে এডিটিং করে সেটা আমরা রিলিজ করি। কিন্তু আমাদের রিলিজ বলতে অনেকে বুঝতে পারে না, ইউটিউব রিলিজ। ইউটিউবে আমরা এছাড়াও আমরা আমাদের এই বেতারবাণীর ব্যানারে আমরা বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছি। সেই শর্ট ফিল্মগুলো কিন্তু মানে উচ্চ প্রশংসিত হয়েছে বহু জায়গায়। ওই জন্য বলতে পারেন শ্রীরামপুর বেতারবাণী খুব ক্রিয়েটিভ। ওই জন্য আপনাদের মতন মানুষদের আমরা চাই যে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, লেখালেখির মাধ্যমে আরও বেটার করার জন্য কিছু সাজেশন দিন। তো আপনি রিসেন্ট কোনো লেখা আপনার সঙ্গে আছে কি? একটুখানি তাহলে পড়তেন এখানে। হ্যাঁ, পড়ুন না একটু। আমি যখন পাথর প্রতিমায় যেতাম, মানে তখন তো এত যানবাহন ব্যবস্থার উন্নতি হয়নি, যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না। তা আমাকে 5:15 একটা বাস ছিল, ওই বাসটা ধরতে হতো। মানে সপ্তাহে যেদিন আমি একদিন প্রথম দিন যেতাম, বাসটা আমি ধরতে পারতাম কোনোদিনই। 5:15 কোনখান থেকে? ধর্মতলা থেকে। তার আগে আমার বাড়ি থেকে বেরোতে হতো, তখন কোনো বাস আমি পেতাম না। বাড়ির একটা গাড়ি করে ওই ধর্মতলা অবধি যেতাম। বাসটা যে কোনোদিন পাইনি এমন হয়নি। মানে আপনি হাওড়া থেকে আসছেন ধর্মতলা? হ্যাঁ, ধর্মতলা। আপনার আগের ছেলেবেলার জীবন কোথায় কেটেছিল? আমি হাওড়াতে ক্লাস 4 অবধি হাওড়াতেই ছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি বর্ধমান, এখন পূর্ব বর্ধমান হয়ে গেছে, কাটোয়া। কাটোয়া? হ্যাঁ, কাটোয়া। কাটোয়া বিখ্যাত। হ্যাঁ, ওখানে ক্লাস 5 থেকে 12 অবধি পড়েছি। তারপর আবার হাওড়াতে ফিরে এসেছি। আবার হাওড়ায়? হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। ইউনিভার্সিটি মানে কলকাতা ইউনিভার্সিটি? আচ্ছা, ঠিক আছে। আপনার? হ্যাঁ, তা সেই সময় যখন আমি ওই 5:15 বাসটা ধরতাম, বাসটা পেয়ে যাওয়ার পরে যে আমার অনুভূতি হতো, সেই অনুভূতিটা আমি লিখে রেখেছিলাম। কোনো একদিন সন্ধ্যাবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আমি লিখে রেখেছিলাম
সেটা একটু পড়ে শোনাচ্ছি। বসে আছি, আলো আধার, শব্দ নৈশব্দ ছুঁয়ে দিয়ে যাচ্ছে। কখনো দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে ভয়ে ভয়ে। আসলে ওরা নিজেদের মতো খেলা করে, খেলতে খেলতে মাঝে মাঝে লক্ষ্য করে হয়তো আমাকে। আমি নির্বিকার, টুকটাক ছড়তে থাকে শিশির কণা। শীতল স্পর্শে মগ্ন চৈতন্যের জগৎ থেকে জেগে উঠি। চোখ যায় সামনে, ফাঁকা জায়গাটায় চাপচাপ বন্ধ করে কে যেন বলে যায়, আসছে আসছে গো, তৈরি হও। না গোছানো বস্তু রাশি জড়ো করে উঠে দাঁড়ায়। অস্থাবরকে যতটা সম্ভব আঁকড়ে পায়ে পায়ে এগোতে থাকে। দেখি ট্রেনের শেষ কামরাটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আবছা হয়ে যাচ্ছে জ্বলতে থাকা আলো। কখন এলো? এলো যখন আমাকে নিল না কেন? ব্যাকুলতা নয়, কৌতূহল নয়, সরল জিজ্ঞাসা, যার উত্তরের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে আর একটা ট্রেনের জন্য। অপেক্ষা করতে হবে ওই নির্দিষ্ট আসনটিতে বসেই। কিন্তু একই একটা শাপলা রেখে গেছে কেউ। অনেক কিছুই তো সংগ্রহ করেছি, ওখান থেকে না হয় একটা শাপলাই নিলাম। আমার জন্য না প্রভু, তোমার জন্য। তোমার চরণে শাপলা যেন পদ্ম হয়ে দিয়েছ। বাহ বাবা, অপূর্ব আপনি লিখেছেন। আপনার লেখাটা শুনতে শুনতে বোঝা যায় আপনি সাহিত্য নিয়ে পড়েছেন। বিশেষ করে একটি শব্দ আমার কানে লেগে গেল, মগ্ন চৈতন্যের দিকে। মানে মগ্ন চৈতন্য বলি আমার জীবনানন্দের কথাটা ভেসে আসে, তাই না? জীবনানন্দ মানেই হচ্ছে পরাবাস্তব এবং মগ্ন চৈতন্যের কথা। ওইটা আমার শুনতে পেয়ে বড় ভালো লাগলো। আপনার পুরো লেখাটার মধ্যে একটা সুন্দর একটা আবেদন আছে, খুব খুব মানে মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগলো। তো আপনি আরো কিছু লেখেন না কেন? বড় গল্প লেখেন আপনি? মানে আমি সেইভাবে সময় পাই না একদমই। হ্যাঁ, তা ঠিকই। মানে স্কুল ছাড়াও বাড়িতে তো বাবা মায়ের বয়স হয়েছে, মানে সব কাজটাই করা নিজে। না, বাড়িতে আপনার অনেকটা সময় দিতে হয়। স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে রীতিমতো পরিশ্রম আছে। এখন পড়াশোনার থেকে মানে এই কাজগুলো এত সবসময় কম্পিউটার ছাড়া বসে থাকা, এই কাজগুলো আরো বেশি সময় বার করা খুব সমস্যা। এটা আমরা জানি, স্বীকার করি। তো যারা আমাদের এখানে আসেন বা লেখেন বা এখানে বহুবার এসেছেন, যারা সেরা সেরা, তাদের মধ্যে অনেককেই আমি দেখি যে সময় তাদের কাছে একটা সমস্যা হয়ে ওঠে। অবশ্য তার মধ্যেই তারা করে নিচ্ছেন, এটা তাদের বিরাট কৃতিত্ব। আপনারও এটা বিরাট কৃতিত্ব আমি মনে করি, যে এতগুলো কাজের মধ্যে থেকেও সময় বার করে নিচ্ছেন খানিকটা নিজের জন্যে। এটা খুব আনন্দের, এবং আপনি আরও লিখে যান। এবারে আপনি সেরা সেরা হয়েছিলেন যে চিঠিতে, যে গল্পটি লিখে, আমি সেটা এইখানে একটু পাঠ করে দিচ্ছি যাতে সবাই আরেকবার শুনুক। তখন তো শুনেইছে, আমরা অবশ্য ঘোষণাও করে দিই প্রত্যেকবার। যেমন এবারেও আমাদের কয়েকদিন আগে রেকর্ডিং হয়েছে, তার শেষে কে সেরা হয়েছে সেটা আমরা ঘোষণা করে দিই, পরে আবার তাকে আমরা চিঠিও দিই। তা আপনার যে গল্পটি সেরা হয়েছিল, আমি ওটা একবার আমাদের শ্রোতা দর্শকদের জন্য একবার পড়ে দিচ্ছি। এপ্রিল 2025। গল্পটি লিখেছেন বৈশাখী মুখার্জি, বাড়ির নাম অবশেষে, 2 শিবতলা লেন, হাওড়া 711102। বিষয় ছিল চোখের ভাষা। গল্পের নাম আহা। সকলকে অবাক করে ফার্স্ট বয় জয়রাজ পরীক্ষা শুরুর পরেই মাথা নিচু করে ফল ছাড়ল। মায়ের আকস্মিক মৃত্যুতে বিধ্বস্ত জয়রাজের হাতে জোর করে টুকলি ধরিয়ে পরীক্ষায় সাহায্য করতে চেয়েছিল রাজা। তখনই রাউন্ডে আসা হেড স্যারের চোখে ফুটে ওঠা বিস্ময়, ঘৃণা, বিশ্বাসহীনতার ভাষা পড়ে হার মেনে নিয়েছিল জয় ভাগ্যের কাছে। লিখলেন বৈশাখী মুখার্জি, অবশেষে 2 শিবতলা লেন, হাওড়া। ভারী সুন্দর আপনার এই গল্পটা। সবাই আমার একসাথেই আমাদের ভালো লেগেছিল। নির্বাচন মণ্ডলী একসাথেই বলেছিল এইটি সেরা সেরা হওয়া উচিত, কারণ এটা খুব স্বাভাবিক একটা আমরা পেয়েছি প্রতিক্রিয়াটি
একটি ভালো ছেলের মধ্যে, কারণ কিচ্ছু দোষ নেই তার, কিন্তু হঠাৎ করে হেড স্যারের চোখে যে বিস্ময় এবং ঘৃণা এবং অবিশ্বাস দেখতে পেয়েছিল সেটা সহ্য করতে পারেনি সেইখানে সে হার মেনে নিয়েছিল। এখানে গল্পের নামটিও সার্থক এবং আপনার লেখাটিও ভারী সুন্দর। আমরা 50 শব্দের দিই, কেউ কেউ বলে এটা আর একটু বাড়ানো যায় কিনা, আমরা ওসব বলি না, ওটা 50টা 50ই থাক, কারণ এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ আছে 50টার মধ্যে। তো আপনার কি কোনো সাজেশন আছে আমাদের আর কিছু, মানে এই আপনার সব দিকে ঠিক আছে? এবার আমরা আপনাকে একটুখানি সম্বর্ধনা দেব, আমাদের প্রস্তুতি সেই জন্য তৈরি আছে। এখানে আমরা উত্তরীয় দিয়ে আপনাকে বরণ করব, তারপরে আমরা একটু পেন ইজ মাইটার দ্যান সোর্ড, হ্যাঁ, পেন দিয়ে লিখবেন, আর কিছু বই এবং একটি স্মারক। আসুন আপনাকে আমরা সেইভাবে একটু সম্বর্ধনা দিচ্ছি। আচ্ছা, এবারে আমরা কিছু বই আপনাকে দিলাম, আর বললাম যে প্রথমে কলম তো একবার চাই, কারণ কলম দিয়ে আপনি লিখবেন, হ্যাঁ, আর একটি স্মারক। অনেক ধন্যবাদ।